আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা করোনা পরিস্থিতি দেখে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে কথা জানান তিনি। 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। কোন জেলায় গত এক বছরের সর্বোচ্চ সংক্রমণ এখন দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে আসলে কি এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো অবস্থা আছে? মানে আপনাদেরকেই যদি জিজ্ঞেস করি, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান কারণ আমাদের বারবারই আমরা কিন্তু বলছি আমাদের বেঁচে থাকতে হবে। বিষাদময় 2020-এর 18 মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কবে খুলবে তার নির্দিষ্ট দিনক্ষণও জানে না কেউ। এমন অনিশ্চয়তার মুখে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের জীবনেও নেমে এসেছে অন্ধকার। স্বল্প বেতনের রোজগার এখন নেই বললেই চলে। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করা মানুষগুলো পড়েছে বেশি বেকায়দায়। সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পুরো শিক্ষা ব্যবস্থা পড়েছে হুমকির মুখে। সাম্প্রতিক বিভিন্ন মাধ্যমের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে সরকারি ও স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ছাড়া আর কোনো শিক্ষক কর্মচারী ভালো নেই। বর্তমানে যেভাবে পরিস্থিতি চলতেছে, আমাদের স্কুল থেকে যে বেতন দিচ্ছে সেটা দিয়ে আমরা পরিবার অথবা নিজেরা কোনো রকম ভাবে জীবনযাপন করতে পারতেছি। কিন্তু আর কিছুদিন যদি এভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে আমাদের অবস্থা একেবারে খুবই খারাপ পর্যায়ে চলে যাবে। এখন আমাদের এই স্কুল বন্ধ হওয়ার পর আমাদের আয় উন্নতি নাই, আমাদের চলতে ফিরতে খুবই কষ্ট হয়, আমাদের বাসা ভাড়া দিতে বাড়িওয়ালা চাপ দেয়। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে জীবন জীবিকা চালায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। করোনাকালে সরকারি ও এমপিও প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা অব্যাহত থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা পড়েছেন বেকায়দায়। অনেক কষ্ট হবে, আমরা চলতে পারতাছি না, আমাকে কিছু নাইও যে সমর্থ আমরা বসে খাইব। এখন স্কুল যদি খুলে দেয় আমাদের অনেক ভালো হবে। আমাদের যদি শিক্ষা প্রতিষ্ঠানে যত যেই ফান্ডে টাকা পয়সা ছিল তো আমাদের দিয়ে শেষই করে ফেলছে। এখন কিভাবে আমাকে দিব, কিভাবে চালাইবো, কিভাবে আমরা চলবো, কিভাবে টান পাই না, ঠিক মতনে বোনাস পাই না, চলবো কেমনে। বৈশ্বিক মহামারী করোনার কারণে কিন্ডারগার্টেন স্কুল, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, নন এমপিও প্রতিষ্ঠানের কর্মচারীরা দুঃসহ জীবন অতিবাহিত করছেন। চাইলেও পারছেন না পেশা বদল করে অন্য কোনো কাজ করতে, এমনটাই জানালেন এই অধ্যক্ষ। আমাদের যে সমস্ত শিক্ষক এমপিওভুক্ত আছে, প্রতি মাসে সরকার কর্তৃক যে নির্ধারিত বেতন আছে সেই বেতনটা ওনারা পাচ্ছেন সংসার পরিচালনা করার জন্য। যে সমস্ত শিক্ষকরা এই সরকারি বেতনের সঙ্গে সম্পৃক্ত না, প্রাতিষ্ঠানিক বেতনের উপর নির্ভরশীল, তাদের অবস্থা সত্যি খুব করুণ, অসম্ভব রকমের খারাপ অবস্থায় আছে। এই শিক্ষিত মানুষগুলি কিন্তু এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়া ছাড়া আর কিছু কিন্তু শিখে নাই, কিছু করতে পারে না। আমাদের এই লেভেলের শিক্ষক কর্মচারী মারাত্মক রকমের কষ্টের মধ্যে আছে, অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে। এছাড়াও তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, ধন্যবাদ দিই যে শিক্ষা মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সদয় কৃপায় শিক্ষক এবং কর্মচারীদেরকে আর্থিক অনুদান দিয়েছে। যেই টাকাটি দিয়েছে এই টাকাটি কিন্তু হয়তোবা একটা নির্দিষ্ট সময় একটা টাকা পেয়েছে, একটা মাসে হয়তোবা কিছু টাকা পেয়েছে, কিন্তু তার তো সারা মাস চলতে হয়, প্রতি মাসে তাকে ঘর ভাড়া দিতে হয়, সংসারে ব্যয় নির্বাহ করতে হয়, সেই টাকাগুলো কিন্তু তাদের নাই। ফলে এই জায়গাটা কিন্তু এই শিক্ষক পরিবার কর্মচারী যাদের সরকারি অনুদানভুক্ত নয় তাদের অবস্থা সত্যি খুব খারাপ। জাতি গড়ার প্রতিষ্ঠানে কাজ করা কর্মচারীরা শহর ছেড়ে অনেকে চলে গেছেন গ্রামে। কি করে সংসার চালাবেন এই চিন্তায় দিন দিন মুষড়ে পড়েছেন শহরে থাকা অনেকেই। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এই সকল কর্মচারীদের ভূমিকা অনেক, তাই আর্থিক সামর্থ্য বিবেচনায় স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত এদের উন্নয়নে নিতে হবে পদক্ষেপ। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। ফরিয়াদের কাছ থেকে সরকার ধান সংগ্রহ করবে না জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার সচিবালয়ে তার অফিস কক্ষে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ 2021-এর রাজশাহী ও রংপুর বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। প্রকৃত কৃষকের ধান কেনাই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য উল্লেখ করে মিলারগঞ্জ যাতে নির্ধারিত সময়ে চুক্তি মোতাবেক চাল সরবরাহ করেন সেটিও
নিশ্চিত করতে খাদ্য কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান। আজ আষাঢ়ের প্রথম দিন। প্রাকৃতিক নিয়মে গ্রীষ্মের পরই আসে আষাঢ়। শুরু হয় মুষলধারে বৃষ্টি। বুকফাটা মাটি ভিজে ওঠে আপন স্নিগ্ধতায়। নদীমাতৃক দেশের নদী ভরে ওঠে থই থই পানিতে। শ্যামল হয় মাঠ ও পথঘাট। প্রকৃতি ফিরে পায় লাবণ্য। বর্ষা আনে নতুন প্রাণ, চারপাশে জাগে নতুন এক সচ্ছলতায়। তবে অতিবৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় যোগ হয় বাড়তি ভোগান্তি। ঋণঝিনে বর্ষার বৃষ্টির ফোঁটায় ধুয়ে মুছে পরিষ্কার হোক দীর্ঘদিনের জমে থাকা কলুষতা। এমনটাই হোক আষাঢ়ের প্রথম যাওয়া। সোমবার ময়মনসিংহের ফুলপুরের বিভিন্ন বাজার থেকে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বাজারজাত করার দায়ে 4 পাইকারি ও খুচরা বিড়ি বিক্রেতাকে 7টি মামলায় ভিন্ন ভিন্ন অর্থদণ্ড জরিমানা করে তা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জহুরা। হটলাইনে ফোন করি, নমুনা সংগ্রহকারী যাবে আপনার বাড়ি, এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে 3টি গাড়ি নিয়ে শুরু হলো ভ্রাম্যমাণ করোনার নমুনা সংগ্রহ। মঙ্গলবার সকাল 10টায় বাগেরহাট সদর হাসপাতালের সামনে স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়ের উৎসবের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার KM আরিফুল হক ও সিভিল সার্জন ডাক্তার KM হুমায়ুন কবির সহ জেলার পদস্থ কর্মকর্তাবৃন্দ। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা দামুড়হুদায় মঙ্গলবার সকাল থেকে শুরু হলো কঠোর লকডাউন। এ সময় উপজেলায় কোনো দোকানপাট ও শপিং মল খুলতে দেখা যায়নি, বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন। এদিকে গেল 24 ঘন্টায় জেলায় করোনা শনাক্ত হয় 50 জনের শরীরে, যার মধ্যে 25 জনই দামুড়হুদা উপজেলায়। কুষ্টিয়ার ট্রিপল মার্ডারের একমাত্র আসামি সৌমেন রায়কে রোববার দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের বেঞ্চে হত্যার কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন সৌমেন। আদালত জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গেল রোববার বেলা 11টায় কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে অভিযুক্ত পুলিশের ASI সৌমেন প্রকাশ্যে গুলি করে নারী ও শিশুসহ হত্যা করে 3 জনকে। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ মসজিদ গুঠিয়া বা বায়তুল আমান জামে মসজিদ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন এই মসজিদ একবার হলেও দেখার জন্য। শুধু মুসলিম ধর্মেরই নয়, অন্য ধর্মাবলম্বীরাও আসেন দর্শনীয় স্থানে। নির্মাণ শৈলী ও এর চারপাশের সবুজাভাব পরিবেশ মসজিদটিকে করেছে আরো বেশি দৃষ্টিনন্দন। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান গাজী আলামিন। দক্ষিণাঞ্চলের দর্শনীয় স্থানের অন্যতম নিদর্শন গুঠিয়া মসজিদ বা বায়তুল আমান জামে মসজিদ। বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বাসিন্দা শিক্ষানুরাগী এস শরফুদ্দিন আহমেদের নিজ অর্থায়নে 2006 সালে এই মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের নির্মাণ কাজ সম্পন্ন করেন। প্রায় 14 একর জমির উপর নির্মিত এই মসজিদ কমপ্লেক্সের ভিতরে একটি বৃহৎ মসজিদ মিনার রয়েছে, যার উচ্চতা 193 ফুট। 20,000-এর অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান, এতিমখানা, একটি ডাকবাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে এই মসজিদ প্রাঙ্গণে। একসঙ্গে প্রায় 1,500 মুসল্লি নামাজ পড়তে পারে এই মসজিদে। নারীদের নামাজ পড়ার জন্য রয়েছে আলাদা স্থান। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় শুধু মুসলিম ধর্মেরই নয়, অন্য ধর্মের মানুষও আসেন এই মসজিদে। আমরা আসলে বরিশাল থেকে আসছি, এটা মানত ছিল, মানতটা দেওয়ার জন্য। শুনছি লোকের কাছে যে জায়গাটা খুব সুন্দর, এই জন্য দেখতে আসছি আর কি। এমনিতেই মানে এর আগেও আসছিলাম এখানে একবার, তো ভালো লাগে জায়গাটা, আর এখানে মানত ছিল আমাদের, তো সে কারণে আবার দ্বিতীয়বার আসলাম। করোনা কালেও ইবাদতের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসেন এই মসজিদে। আমি টাঙ্গাই ঠিক আছি মসজিদ দেখার জন্য আর নামাজ পড়ার জন্য এই জায়গায় আইছি। মানত নাই আইছি, নামাজ পড়িয়া চলে যাই। তো আমি ঢাকা পোস্তলা থেকে আসছি এই দৃষ্টিনন্দন মসজিদটা দেখবার জন্য, এবং এখানে এসে নামাজও পড়লাম, নামাজটা আদায় করলাম। এইটি এবং জুমার দিন বরিশাল টাউন থেকে অনেক লোক আসে মসজিদে নামাজ পড়ে এবং
সম্পূর্ণ মসজিদ হাউসফুল হয়ে যায়, ভরিয়ে যায়। ঈদের দিন ছাড়াও ইবাদত বন্দেগীর জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসেন এখানে, এমনটি জানিয়েছেন মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান। স্থানীয় মুসল্লি ছাড়া বিভিন্ন প্রান্ত থেকে দৈনিক মুসল্লি আসতেছে, বিভিন্ন দর্শনার্থী। এরপরে পশ্চিম সাইডে হেলিপোর্ট আছে, এবার চতুর্থ সাইডে লেক আছে। তো এই দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক প্রত্যেক দিনই আসে। মসজিদ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার ঘর, আর সৃষ্টিকর্তা সব স্থানে বসেই বান্দাদের কথা শোনেন। তবে এই দৃষ্টিনন্দন মসজিদ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ আসেন। তবে অনেকেই নামাজ আদায় সহ মুসলিম উম্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করতে আসেন এই মসজিদে। কাজী আলামিন, আনন্দ টিভি, বায়তুল আমান জামে মসজিদ, গুঠিয়া, বরিশাল। এবার আবহাওয়া সংবাদ। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে ৩ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।